ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি আজ। স্বৈরাচার পতনের পর এদিন শপথ নেয় উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ ধাপে আলোচনায় হয়েছে ঐকমত্য, বললেন আলী রিয়াজ। সনদ বাস্তবায়নে হবে ৩য় দফার আলোচনা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত, এখনো কোনো হত্যাকারীকে আটক করতে পারেনি পুলিশ। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে সবজি, পেঁয়াজ ও মাছ মুরগির দাম, অপরিবর্তিত ইলিশের দাম। জেলায় জেলায় অতিরিক্ত দামে সার বিক্রি, সংকটে কৃষক, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ব্যবসায়ীরা আছে ইসে থেকে আটকে রাখে, সার আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না, আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি ভিডিও আসতে হবে। এবং গাজা শহর দখলে নেতানিয়াহু প্রস্তাব, ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, সামরিক শাসন প্রতিষ্ঠার পক্ষে ভোট মন্ত্রীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইরশাদ জাহান মনি। এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১ বছর আজ। ২০২৪ সালের এই দিনে শপথ নেন উপদেষ্টা পরিষদের ১৪ সদস্য। শুরু হয় ছাত্র জনতার স্বপ্নযাত্রা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অপরাধের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদস্যদের সহযোগিতায় দেশের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরুর চেষ্টা করা হয় এই দিনেই। এম এ আজিমের রিপোর্ট। ৮ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তাকে স্বাগত জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া সম্মুখ সারির যোদ্ধারা। যে মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করতে রক্ত ঝরিয়েছে শিক্ষার্থীরা, সে স্বাধীন মাটিতে পা ফেলতেই স্মরণ করেন জুলাই শহীদদের। সেদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডক্টর ইউনূস। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। এরপর রাতে বঙ্গভবনে শপথ পাঠের মধ্য দিয়ে ৮৪ বছর বয়সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সেদিন ১৭ উপদেষ্টার ১৪ জনই শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এদিকে ৮ আগস্ট সেনা সদস্যদের সহযোগিতায় স্বল্প পরিসরে রাজধানীর থানাগুলোতে শুরু হয় পুলিশের কার্যক্রম। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ৮ মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ ধাপে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য হয়েছে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। শুক্রবার সকালে সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩য় দফায় আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্তত পক্ষে, সেগুলির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ, উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ৩টি ব্যাগ ভর্তি পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের সড়কে নান্না বিরিয়ানির হাউসের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে প্রথম কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখতে পায়।
পরে স্থানীয়রা এগুলো খুলে দেখতে পায় কয়েক টুকরো যুবকের মরদেহ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ এসে 3টি আলাদা ব্যাগের লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। জানবো বাজার পরিস্থিতি। সপ্তাহ ব্যবধানে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে বেশিরভাগ সবজি, পেঁয়াজ, মুরগি ও মাছের দাম। ক্রেতারা দাম বৃদ্ধির অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন অতি বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি থাকায় বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে বাজারে বেড়ে গেছে দাম। বাজারে প্রতি কেজি ঢেঁড়স 60 টাকা, পেঁপে 30 টাকা, করলা 50 টাকা, শসা 100 টাকা, গাজর 120 টাকা, বেগুন 100 টাকা, টমেটো 150 টাকা ও আলু 25 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। এদিকে বাজারে আরও বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 80 টাকায়। মুরগির দাম বাড়লেও গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনার কাছে জানতে চাইবো যে বাজারের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, জানাবেন। চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছে। এই টানা বর্ষণে বাজারে আগুন, এটাই বলা যায় সবজি বাজারে সবকিছু দাম বেড়েছে বহু দূরে। সবজি প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এটি ছিল বর্তমান পাইকারি বাজারের অবস্থা, কিন্তু খুচরা বাজারে আরো বেশি দামে বিক্রি হচ্ছে। 100 থেকে 120 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এমনটাই জানা গেছে। সর্বনিম্ন পাওয়া যাচ্ছে পেঁপে 40 টাকা কেজি। সেই সাথে দাম বেড়েছে পেঁয়াজের এবং আলুর দামও বেড়েছে। আমরা জানতে পেরেছি পেঁয়াজের দাম এই গত সপ্তাহের তুলনায় 25 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে দিন দিন চালের বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে। গত 1 বছর যাবৎ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা লাফিয়ে লাফিয়ে গত 1 মাসে আরো বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 150 টাকা। চালের বাজারের এই অবস্থায় কেন দিন দিন চালের দাম বাড়ছে কেন? বাজার একটাই কারণ, আমদানিকৃত চাল বাংলাদেশের প্রভাব না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা বড় বড় অসাধু ব্যবসায়ীর মাধ্যমে চাল ধরে রাখছে। বাংলাদেশে চাউল আছে কিন্তু ব্যবসায়ীদের কারণে চাউলের বাজারটা বৃদ্ধি। ইভেন আমাদের দেশে যদি আমদানিকৃত চাল আসে, চাল বাজারটা থাকবে না, চাল বাজারটা শীঘ্রই কিন্তু নাগালের ভিতরে চলে আসবে, ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। যেমনটি শুনছিলাম আমরা, অসাধু ব্যবসায়ীদের কারণে চালের বাজারে এমন চট্টগ্রাম থেকে বাজার নিয়ে ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। চাঁদপুরের ইলিশ ঘাটে আগের দামে স্থিত অবস্থায় রয়েছে ইলিশের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আপনি তো বাজারে রয়েছেন, ইলিশের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘাটে আমরা দেখেছি 500 থেকে 600 মণ ইলিশ এসেছে এবং পুরো ঘাট যেন এখন ইলিশের সয়লাভ। আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে চাঁদপুর মাছঘাট জমে উঠেছে। আমরা দেখেছি এখানে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের দাম কিছুটা কমাতে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে না পারলেও কিন্তু তারা ইলিশ ক্রয় করতে পারছেন। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে
হচ্ছে 2300 থেকে 2400 টাকা, আর 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। আমি এখানে যারা ঘাটের ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ আড়তদার রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। তারা আশা করছেন আগামী দিনে যদি ইলিশের সরবরাহ আরও বাড়ে তাহলে দাম আরও কমবে। অপরদিকে আমি সকাল থেকে দেখেছি নদী পথে এবং সড়ক পথে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশ নিয়ে আসছেন জেলেরা। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন তারা ইলিশ কিন্তু নদীতে পাচ্ছেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ তাদের জালে ধরা পড়ছে এবং তারা কিন্তু খুশি। দীর্ঘ সময় কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েনি, সেজন্য তারা কিন্তু হতাশার মধ্যে ছিলেন। এখন আবার নদীতে ইলিশ ধরা পড়ছে, তারা আশার আলো দেখছেন, তারা খুশি। আজকে তারা ঘাটে আসছেন, আমার সাথে কথা হয়েছে। অপরদিকে আরেকটু সম্ভাবনার কথা জানিয়ে রাখি, ভাদ্র এবং আশ্বিন মাস হচ্ছে ইলিশের বড়া মৌসুম। এই ইলিশের বড়া মৌসুমে কিন্তু ইলিশের পর্যাপ্ত ইলিশ পাওয়া যায় এবং ইলিশ বাজারে আসলে কিন্তু দাম অনেকটাই কমে আসে। তো এই ছিল ইশরাক চাঁদপুর থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর থেকে ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে রান ফর ফেয়ার সিটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তর থেকে ম্যারাথন শুরু হয়। পরিবেশবাদী সংগঠক ব্রাইটার্স ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এ আয়োজন করে। 7.5 কিলোমিটার এই ম্যারাথনে অংশগ্রহণ করে 500 জন। 25.3 সেকেন্ড 7.5 কিলোমিটার দৌড় শেষ করে প্রথম হয়েছেন আশরাফুল আলম। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্যতার নগরী গড়ে তুলতে নগরবাসীদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। বর্তমান যে ঢাকা আছে সেটাকে লিভেবল করা একটা চ্যালেঞ্জ, একটা কাজ, এবং ভবিষ্যতে যে নগরী আমাদের সামনে পড়ে আছে, যেটা সিটি কর্পোরেশন অলরেডি দায়িত্ব নিয়েছে পূর্বাচল এবং দিয়াবাড়ির, সেগুলো যেন এখনই ক্লাইমেট রেজিলিয়েন্ট স্ট্রাকচার হিসেবে গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। যারা বাড়ি করবেন ভবিষ্যতে তারা যেন এই উপকারটা পায় এবং তাদের বাচ্চা কাচ্চারা পরিবার নিয়ে তারা যেন একটি সুন্দর এনভায়রনমেন্টে সুন্দর এমিনিটির মধ্যে থাকতে পারে। দেশের বেশিরভাগ জেলায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা তৈরি করছেন কৃত্রিম সংকট। অনেক সময় বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার কিনতে পারছেন না কৃষকরা। আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলছে আমন আবাদের ভরা মৌসুম। জমিতে চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। এরই মাঝে সার সংকট নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। চলতি আমন মৌসুমে যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য 1350 টাকা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। ইউরিয়া প্রতি বস্তা 1350 টাকার বদলে বিক্রি হচ্ছে 1650 থেকে 1700 টাকা। বর্তমানে বেশি দাম দিয়েও মিলছে না পরিমাণ মতো সার। এতে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিপাকে পড়েছেন কৃষকেরা। পাচ্ছি ওই সার গেলি পরে 15 কেজি দেয়, 12 কেজি দেয়, 10 কেজি দেয়, লোক মানে যার যেরকম মুখ টাকা দেয় সার। যারা ব্যবসায়ীরা আছে ইসে থেকে আটকে রাখে সার, আমরা কেন্দ্রে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি ভিডিও আসতে হবে, কারণ এভাবে তো সরকার আমাদের খেয়াল করতে হবে। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা, ফলে সৃষ্টি হয়েছে সংকট। এখন আমদানি যদি না হয় বরাদ্দ কিভাবে দেবে, এটাও তো একটা বিষয়। এখন অ্যাকচুয়ালি কি এটা উপর লেভেলের বিষয়। কল্পনা করতে পারবেন না, আপনার নামে বরাদ্দ হলে যদি 5 বার 7 বার যাওয়া লাগে, আর 15-20 দিন পরে যদি আপনার সার পান, এই মাসের সার যদি আগামী মাসে পান, সংকট হবে না কেন? সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন, এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। চাষিদের কাছে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা
তারা একটা দুরভিসন্ধি কিন্তু করে যে আমার কাছে সার নাই, যখন চাষি বলে ভাই আমি একটু বাড়াইয়ে দিব, তখন তারা কিন্তু সেই রাসায়নিক সারগুলো দিচ্ছে। সুতরাং এই যে একটা প্রতারণাধর্মী আচরণ, এগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তারা বলছেন সারের কোনো সংকট বা ঘাটতি নেই, চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা। এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নাই এবং সারের কোনো সংকটও নাই। ঠিক আছে, আমরা প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে, সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করছি, সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে। চলতি মৌসুমে দ্রুত সারের সংকট নিরসন না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকেরা। আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, এমনটিই মনে করেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শুক্রবার সকালে বাসন থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি করেন। তবে এ হত্যাকাণ্ডে জড়িত এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এক নারী তার সশস্ত্র দল নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। এ সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ধাওয়া করার ভিডিও করে। বিষয়টি টের পেয়ে ধাওয়াকারী সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। এ সময় তুহিন একটি চায়ের দোকানে আশ্রয় নিলে তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় হত্যাকারীদের সিসিটিভির ফুটেজ শনাক্ত করা গেলেও এখনো কাউকে আটক করা যায়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মধ্যরাতে ভয়ঙ্কর হয়ে ওঠে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। যাত্রীদের উপর হামলা চালিয়ে লুটে নেওয়া হয় সর্বস্ব। অস্ত্রের মুখে জিম্মি করে বসত বাড়ির মালপত্রও নিয়ে যায় দস্যুরা। বিল্লাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা কাঁচপুর দড়িকান্দি ও লাঙ্গলবন্ধ এলাকায় মধ্যরাতে বেড়েছে ডাকাতির ঘটনা। প্রায়ই ডাকাত দল চলন্ত যানবাহনের গতিরোধের পর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। এছাড়া গরু বোঝাই ট্রাক লুট সহ আশেপাশের উপজেলার বসতবাড়িতেও করা হচ্ছে ডাকাতি। পুলিশের তথ্য মতে চলতি বছর সোনারগাঁ ও আড়াইহাজারে অন্তত 40টি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 15টির বেশি ঘটনায় যাত্রী পথচারী সহ আহত হয়েছেন অনেকে। ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। সম্প্রতি আন্তজেলা ডাকাত দলের সদস্য ইয়াসিন মিয়া জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামের লোকজন প্রতিবাদ জানালে ইয়াসিন ও তার সহযোগীরা একজনকে কুপিয়ে আহত করে। এর আগেও গ্রামবাসী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। ডাকাতের দৌরাত্মে বর্তমানে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইয়াসিন ডাকাত, সে দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতির সাথে জড়িত। সে আমার বাড়িতে ডাকাতি করেছে, রোহিক ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে, আমার মাস্টার বাড়িতে ডাকাতি করেছে, করিম মামার বাড়িতে ডাকাতি করেছে। সারা দেশে ট্রান্সফর্মার চুরি করা 42টা, 12 দিন অন্যদের 42টা মতো ট্রান্সফর্মার চুরি করছে। আমরা হাতে নাতে ধরেছি। এক বিরুদ্ধে কেউ কইতে যায় তাহলে বাড়ি দিয়ে কোবায়, বিভিন্ন জায়গায় গরুর টাক নিয়ে যায়, আর বাড়িতে গরু চুরি করে নিয়ে যায়, বিভিন্ন ধরনের এরকম তার ব্যবসা। আতঙ্কে থাকে, মানে রাত্রে ঘুমাতে পারেন। এই যে আমি নিউজে দিচ্ছি আমার বাড়িতে এখন থেকে বর্তমানে আমি নিজে আতঙ্ক, এই জন্য কেউ প্রকাশ করতে চায় না। মেঘনা ব্রিজের যে ডাকাতি করতো ইয়াসিন, হ্যাঁ লগে আর সঙ্গভঙ্গ আছে, সবার নাম তো আমরা জানি না, তবে মেইন হ্যান্ডেলটা হ্যাঁ। এই এলাকার যত ত্রাস আছে সব হ্যাঁ তৈরি করে। ইয়াসিন ডাকাত হইলো এ পর্যন্ত রানিং 8টা মামলার ওয়ারেন্টের আসামি। পুলিশ জানায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই রোডটা পুরোটাই সিসিটিভির আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম খুব বলা যায় দ্রুতই এটা শেষ হবে। বেশ কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলো অতীত থেকেই ডাকাত প্রবণ এলাকা বা ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বসবাস করে। আমরা তাদেরকে বিভিন্ন সময় আইনের আওতায় নিয়ে এসেছি এবং যারা আইনের আওতায় আনার পরে অনেকে জামিন পেয়েছে। আমরা জামিন পরবর্তী সময়েও তাদের কর্মকাণ্ড আমাদের ওয়াসে থাকে সবসময়। ডাকাত সদস্যদের আইনের আওতায় এনে সড়ক মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। চলে যাব তার কাছে। নিশাত, কি খবর রয়েছে আপনার কাছে বর্তমানে জানাবেন?
জি, আসলে গতকালকেরই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, একেবারে আলোচিত ঘটনা বললেই চলে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের যে ঘটনাটি, সেই জায়গাটিতে আমরা রয়েছি। গাজীপুরের যে চান্দনা বাজারটি রয়েছে মসজিদ মার্কেটের ঠিক পাশেই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সেই জায়গায় যেখানে গতকালকে রাতে কিন্তু এই নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ, এবং একই সাথে সাংবাদিক আসাদুজ্জামান যে তিনি সে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই জায়গায়। এটি মূলত হত্যাকাণ্ডের যে কারণ, সে কারণও ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে। তবে প্রাথমিকভাবে সেটা ধারণা করা হচ্ছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সেই বিষয়টি হচ্ছে পুলিশ পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, মূলত একজন পুরুষ যাকে দৌড়াচ্ছিল কিছু সন্ত্রাসী বাহিনী, এবং সেই সাথে সে পুরুষের সাথে এক মহিলার প্রথমে বাকবাতুনিটা হয়েছে, এবং পরবর্তীতে ওই মহিলার সাথে কয়েকজন পুরুষ ওই তার পাশে যে পুরুষের সাথে বাকবাতুনিটা হয়েছে তাকে দৌড়ায়, এবং দৌড়ানোর সময় সেই ভিডিও ধারণ করেছে আসাদুজ্জামান তুহিন। এবং ভিডিও ধারণ করার পরে এক পর্যায়ে যে সন্ত্রাসীরা যাদের হাতে চাপাতে ছিল তারা তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন সে ভিডিও করেছে, এবং এক পর্যায়ে সেই ভিডিও ডিলিট করার জন্য তাকে চাপ দেয়। চাপ দেওয়ার পরবর্তীতে সে ভিডিও ডিলিটে অসঙ্গতি জানালেই তখন তাকে এখানে এক প্রকার কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তো এই ঘটনায় আসলে পুরো গাজীপুরের যে জায়গাটি, এই জায়গাটাই একেবারে তটস্থ অবস্থায় রয়েছে। আমরা এখানকার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং তারা কিন্তু অনেকেই কথা বলতে রাজিও হচ্ছে না, অর্থাৎ তাদের মাঝে এত বেশি ভয় এখানে কাজ করছে। বর্তমানে তার যে মরদেহ সেটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এবং তার পরিবারের সদস্যরাও সেখানে রয়েছে। এবং একই সাথে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত যে আসামিরা তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে, এবং সেক্ষেত্রে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তো আসলে সবকিছু মিলিয়ে এই ঘটনায় যে শেষ তা না, তার আগেও আরেক সাংবাদিককে ভিডিও করার অপরাধে বা ভিডিও ধারণ করার কারণে সেক্ষেত্রে তাকে কিছু দুষ্কৃতিকারী তাকে পাথর দিয়ে আঘাত করে, এবং এই গতকালকের এই দুটি ঘটনাই কিন্তু দেশের এক প্রকার আলোচিত ঘটনা হিসেবে রূপ নিয়েছে। বিশেষ করে আসাদুজ্জামান তুহিনের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই সাংবাদিক সমাজে ব্যাপকভাবে সমালোচনার ঝড় বসছে। তো যে সন্ত্রাসীরা আসলে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য এখানকার সচেতন মহল থেকে শুরু করে সাংবাদিক মহলেও ব্যাপকভাবে আলোচনা উঠেছে যেন এই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা সেই তথ্য আমরা পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। তার পরিবার বাদী হয়ে মামলা করার কথা রয়েছে, এবং যেহেতু একটি শোক সন্তপ্ত পরিবার, তারা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন, লাশের পাশে অবস্থান করছে, সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আমরা সেই তথ্য জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ পরেই যে গাজীপুর যে চৌরাস্তা, এই জায়গাটিতে মসজিদটি রয়েছে, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশের একটি মসজিদ রয়েছে। মসজিদে এখানে বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হবে, এরপরেই তাকে তার পরিবার তাদের যে পারিবারিক অবস্থায় সেখানে দাফন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলে এখন আমরা গাজীপুরের যে পরিস্থিতি এখানে লক্ষ্য করতে পারছি, অনেকের সাথেও কথা বলার চেষ্টা করছি, বেশিরভাগই কিন্তু তারা এখানে যারা দেখছেন কেউই কিন্তু কথা বলতে রাজি না। এই হত্যাকাণ্ড নিয়ে এক প্রকার নিস্তব্ধতা বয়ে চলছে। সবকিছু মিলে সবার একটাই দাবি, এই অপরাধী যারা রয়েছেন তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয়, এবং সেই সাথে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়, অর্থাৎ ইতিহাসের যেন সাক্ষী ঘটে যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটাতে যেন অন্য সন্ত্রাসী বাহিনী যারা আছে তারা যেন চিন্তা করে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে রয়েছি। পিবিআই অন্যান্য তদন্তকারী সংস্থা যারা আছে তারাও তদন্ত করছে, এবং হত্যার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের সাংবাদিক হত্যার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। রাতে মাওয়াঘাটে বেড়াতে এসে সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। হাসারা হাওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আবু নাইম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে।
পাইনি। মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়ায় ঢাকামুখী একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহতকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা। ভাঙাচোরা রাস্তাঘাট আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী চুয়াডাঙ্গা পৌর এলাকার মানুষের। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায় পানিতে। স্থানীয়দের অভিযোগ, নামে প্রথম শ্রেণী পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম সেবা, অথচ দিন দিন বেড়ে চলেছে পৌর কর। ব্যর্থতা স্বীকার করে প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠে নাকাল চুয়াডাঙ্গাবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষায় পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল ও শান্তিপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারকে কাটাতে হয় পানিবন্দী জীবন। এতে স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ওই মাথার থেকে বাড়ির ভিতরে ভাটো পানি, এইখানে পানিটা না পার করতে হলে এই এলাকার মানুষের খুবই সমস্যা আছে। এই পানিবন্দিতে প্রতি বছর 3 থেকে 4 মাস লেগে থাকে। এই পানিবন্দির কারণে এখানকার অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে স্কুলে যেতে পারছে না। এখানকার রাস্তাঘাট সহ ড্রেন, কালভার্ট সবকিছুই ভোগান্তির অন্যতম কারণ। কয়েক জায়গায় উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘ প্রক্রিয়ায় বাড়ছে ভোগান্তি। বছরের পর বছর পার হলেও এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। ড্রেনে পানি জমে মশার উপদ্রবে আসলে দোতলা 3তলার উপরেও মশায় থাকা যাচ্ছে না, এমন অবস্থা। আসলে পৌরসভার অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাটগুলো যে দুরবস্থা, এখানে রাত হলে বৃষ্টির পানি জমে থাকে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। পৌরবাসী বলছেন প্রতি বছর বাড়ে শুধু করের বোঝা, তবে সে তুলনায় হচ্ছে না উন্নয়ন। এছাড়া জনপ্রতিনিধি না থাকায় বাড়ছে সংকট। ভ্যাট ট্যাক্স সবই দেওয়া হয়, কিন্তু এই অবস্থা চলা যায়। ব্যর্থতার দায় স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানায় দুর্ভোগ কমাতে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে। আমরা এই জলাবদ্ধতা দূর করার জন্য কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা প্রায় 4 কোটি টাকা টেন্ডার করেছিলাম, প্রায় 80 ভাগ কাজ সম্পন্ন করেছি। রাস্তার সঙ্গে ড্রেনের কাজ হয়েছে, কিছু কিছু মেইন রাস্তাগুলো ভেঙে গেছে, লোকজনের চলাচলের অনুপযোগী হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। দুর্ভোগ কমাতে নামমাত্র প্রকল্প নয়, দ্রুত সমস্যা সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।